আসসালামু আলাইকুম। রবি এডুকেয়ার এবং রবি ফিজিক্স বিডি এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন রবি, প্রভাষক পদার্থবিজ্ঞান। আসলে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জিজ্ঞাসা বিষয়ক যে লাইভ সেশন, সেটা আমরা ইনশাল্লাহ আজকে থেকেই শুরু করব। এটাই মূলত আমাদের প্রথম সেশন। তো আপনারা একটু কমেন্ট করবেন এবং একই সাথে আপনারা কিন্তু সরাসরি গুগল মিটে যুক্ত হয়ে আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা এবং ইভেন আপনাদের নিজের বিষয় অনুযায়ী আপনি শহরে আবেদন করবেন নাকি গ্রামে করবেন, কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এবং আপনার মেরিট পজিশন অনুযায়ী আমরা কিন্তু আপনাকে ইনশাল্লাহ সাজাই দেব চয়েস লিস্টটা। আমাদের সাথে এই মুহূর্তে একজন যুক্ত আছেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই। আচ্ছা, আরও অনেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কাউসার আলম। আচ্ছা, তো আমরা মূলত আসলে খুব একটা ভালো পরিমাণে নেটওয়ার্ক লাগে। আমি যতগুলা মানে চালু করছি। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু আসসালামু আলাইকুম স্যার। মোমিনুল মমিন, ওয়ালাইকুম আসসালাম। যারা আছেন, যে ভাই যুক্ত আছেন, আপনি যদি শুনতে পান গুগল মিটে এই মুহূর্তে, যদি সম্ভব হয় ভিডিওটা অন করবেন, না সম্ভব হলে সমস্যা নাই, আপনি কথা বলতে পারেন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমরা মূলত আজকে পরীক্ষামূলকভাবে এই নামাজের আগে সেশনটা শুরু করছি। আসসালামু আলাইকুম। একজন যুক্ত আছেন আমাদের সাথে, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি একটু পরিচয়টা দিবেন সংক্ষেপে এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। তো অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, তো যেহেতু আমাদের সময় কম, খুব কম সময় আমরা এই সেশনটা চালাবো। আচ্ছা, আপনার একটু কথা বলবেন। মোহাম্মদ কাউসার আলম ভাই, যদি সম্ভব হয় ভিডিওটা অন রাখবেন। আচ্ছা, জি বলবেন। বা অন্য যে কেউ কথা বলতে পারেন এই মুহূর্তে। আচ্ছা, যিনি কথা বলেন শোনা যাচ্ছে? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি বলেন। আচ্ছা, আমি 18তম ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে আইসিটি বিষয়ে স্কুলের জন্য দিয়েছিলাম আর কি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার ম্যারিটাল স্ট্যাটাসটা ছিল আনম্যারিড। আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ আমি ম্যারিড অবস্থায় আছি। তো সামনে যে গণবিজ্ঞপ্তি আসবে ওখানে অ্যাপ্লাই করতে গেলে সেক্ষেত্রে কি আমি ম্যারিড দিব? আর যদি ম্যারিড দিই তাহলে আমি আমার ওয়াইফের কোনো ধরনের ডকুমেন্টস ওইখানে দেওয়া লাগতে পারে কিনা, যেমন এনআইডি থাকতে পারে। এখন এনআইডি হচ্ছে ওনার করার নাই। আচ্ছা, ধন্যবাদ। আমি মনে হয় আপনার কথাটা বুঝতে পারছি। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। আসলে আমাদের এখানে মানে সমস্যাটা কি, আমি যদি একটু সংক্ষেপে বলি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে। তো আমাদের এই সেকশনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। ধরেন এনটিআরসি আপনাকে সুপারিশ করতেছে, কিন্তু বেতনটা আবার অন্য একটা অধিদপ্তর থেকে হচ্ছে। আপনার যে বেতন হবে, যেমন যোগদান, এনটিআরসি কিন্তু আপনাকে যোগদান দিচ্ছে না, যোগদান দিচ্ছে আপনাকে প্রতিষ্ঠান। আবার আপনার বেতনটা কে করে দিচ্ছে? মাউসি অধিদপ্তর করে দিচ্ছে। কিন্তু ধরেন মাউসি যদি স্কুল পর্যায়ে হয়, মাদ্রাসা হলে মাদ্রাসা অধিদপ্তর। এই জন্য আসলে অনেকগুলো বিষয় সাংঘর্ষিক হয়ে যায়। তো আপনার যেটা বিষয়, আপনার এই বিষয়টা বেতনের সাথে কোনো সম্পর্কযুক্ত নয়, শুধু আপনার মেরিট অথবা আনমেরিট এইটা কোথায় আপনার প্রভাব ফেলবে। আপনি আবেদন করছেন, আপনার অ্যাপ্লিকেন্ট কপিতে আনমেরিট আছে, আপনি এখন বিবাহিত, অবশ্যই আপনি যখন আবেদন করবেন আপনি মেরিটে দিবেন। আচ্ছা, তো এখানে কোনো প্রভাব ফেলবে না। প্রভাবটা কোথায় ফেলবে? এই প্রভাবটা ফেলবে পুলিশ ভেরিফিকেশনে। আপনি যদি এখন মনে করেন যে আমি যখন আনমেরিট দিছি আমাদের পরে শুরু করলে ভালো হতো। জি ধন্যবাদ। আসলে আমরা এটা পরীক্ষামূলক চালাচ্ছি, আমি অনেক চেষ্টার পরে এটা করতে পারছি। আমাদের পরে ইনশাল্লাহ আবার আমরা শুরু করব। তো আপনি মনে করলেন যে আমি তো আগের বার আনমেরিট দিছি, তো আবেদনের সময় আনমেরিট দেই। আবেদনের সময় আপনি আনমেরিট দেন, মেরিট দেন, সমস্যাটা কোথায় হবে? আপনি পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার তথ্য গোপন করতে পারবেন না, ইম্পসিবল।
পুলিশ ভেরিফিকেশনে আপনি কোনো প্রকার মানে তথ্য গোপন করতে পারবেন না, অবশ্যই আপনাকে মেরিটে দিতে হবে। তার মানে যেটা সহজ কথা যদি বলি, আপনি অবশ্যই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় অবশ্যই মেরিট দিবেন এবং আপনার যে পুলিশ ভেরিফিকেশন সেখানেও মেরিট দিবেন। এর জন্য যে আমাকে অ্যাপ্লিকেন্ট কপি সংশোধন করতে হবে কিনা, আচ্ছা আপনার কথার প্রেক্ষিতে আমি একটা অ্যাপ্লিকেন্ট কপি দেখাচ্ছি আপনাকে। আমি এটা অনেক আগে থেকে বলছি কি কি সংশোধন করতে হবে, তো এটা আমি আরও একবার দেখাচ্ছি। আপনারা যারা গুগল মিটে আছেন সকলে মনে হয় এই মুহূর্তে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং একই সাথে যারা ফেসবুক লাইভে আছেন তারাও হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এগুলা মোটামুটি সব একসাথে করে রাখছি। আচ্ছা, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? যারা গুগল মিটে আছেন তারা জানাবেন এবং একই সাথে যারা ফেসবুকে লাইভ আছেন তারাও জানাবেন। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, আমি আপনাকে এখন সনদ, একটু সময় দিবেন আপনাকে আমাকে। সনদ আমি কিন্তু এটা অনেক আগে দেখাইছি যে কোন কোন জিনিস আপনাকে সংশোধন করতে হবে, কোনটা কোনটা সংশোধন করতে হবে না। আমি মোটামুটি এই লাইভ সেশনের জন্য অনেকগুলো ফোল্ডার করে রাখছি। আপনাদের ইনশাল্লাহ যে কোনো কারো যদি জিজ্ঞাসা থাকে এটা আমি কিন্তু দেখাইতে পারবো, ইনস্ট্যান্ট দেখাইতে পারবো যে এইটা আপনাকে প্রুফ সহ আমি দেখাইতে পারবো। তো যা হোক, আমি সনদে গেলাম। আমি একটা অ্যাপ্লিকেন্ট কপি আপনাকে দেখাচ্ছি, এটা যদিও 17তম 18তম সেম। তো এই অ্যাপ্লিকেন্ট কপিতে এক জায়গায় যে মেরিটাল স্ট্যাটাস এখানে সিঙ্গেল আছে, তো আপনি অবশ্যই এখানে সিঙ্গেল লিখছেন, এখন আপনি মেরিট, এইটাই তো বিষয়, তাই না? এখন আপনার কথা হচ্ছে আমাকে কি সংশোধন করতে হবে না কিছু করতে হবে কিনা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কোন কোন বিষয় সংশোধন করতে হবে সেটা যদি আমরা দেখি, এখান থেকে অটো জেনারেট হয়ে কিছু তথ্য আপনার সনদে যাবে, সেগুলো সব নয়। সেগুলো কি কি আমি একটা আপনাকে এখন সনদ দেখাচ্ছি, আমি রিসেন্ট সনদে দেখাচ্ছি। আচ্ছা, এইটা একটা সনদ দেখেন, সবাই হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে এই সনদে আমি দেখেন এখানে নাম আসবে, অর্থাৎ আপনি যে আবেদনটা যখন করছিলেন সেখান থেকে অটো জেনারেট হয়ে আপনার সনদে যে সকল তথ্য আসবে, এই সকল তথ্যের মধ্যে যদি কিছু আপনার ভুল হয় ওখানে, তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। যেমন নাম আসবে, পিতামাতার নাম আসবে, জন্ম তারিখ আসবে, ভিলেজ, পোস্ট অফিস, থানা, এরিয়া বা থানা, ডিস্ট্রিক্ট, এই কয়টা তথ্য যদি আপনার আবেদন কপিতে ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে। তবে এখানে আরও কিছু বিষয় আছে, যেমন অনেকে বলছিলেন গ্রামের নামের এক জায়গায় ও একটা স্পেলিং সমস্যা, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই গ্রামের নাম নিয়ে। তো আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এর আগে কিন্তু আমরা বলছিলাম ঠিকানা খুব একটা উল্টাপাল্টা হলেও আমরা বলি নাই যে সংশোধন করেন, কিন্তু এবারে ঠিকানা সংশোধন করতে হবে। কেন করতে হবে? রিসেন্ট যে বদলি নীতিমালাটা চলে আসছে, এই বদলি নীতিমালায় কিন্তু আমাদের একটা বড় বিষয় হচ্ছে কি বলবো, ঠিকানা নিজ জেলা অনুযায়ী কিন্তু বদলি হবে। তো তার মানে ঠিকানাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমি একটু বেশি কথা বলে ফেলছি মনে হয়, আর অনেকে আছে। আমি যদি একটু সামারাইজ করি, আপনার এটা নিয়ে কোনো সমস্যা নেই, চিন্তার কিছুই নাই। আপনি এরপরে যতগুলো আপনার আবেদন আসবে, আপনার যা সঠিক তথ্য আপনি তাই দিবেন, ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না, যেহেতু আমি নিজে বেতনের কাজ করি। আপনাকে বলি, আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি। চতুর্থতে আমাদের এক ম্যাডামের থেকে 50,000 টাকা নেওয়া হয়েছিল, যিনি এমপিও আবেদন করে দেন। ওনার বাবার একটা নামের একটা অক্ষর ভুল ছিল, তো এটার জন্য ওনাকে অনেক ভয়ভীতি দেখায় যে এ হবে না, বেতন হবে না, সে এতগুলো টাকা নিয়ে নিছে। তো আপনারা, আমি আলহামদুলিল্লাহ বেতন বিলের কাজে আমি যথেষ্ট দক্ষ, হাজার হাজার এমপিও, উচ্চতর স্কেল সব কাজ করছে। ইনশাল্লাহ আমি আপনাকে একদম অথেন্টিক তথ্য দিতে পারবো। আচ্ছা, নামাজের আসলে আমরা একটু নেক্সট কোশ্চেন নিব, বাকি যিনি আছেন আমাদের সাথে এরপরে যারা আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মমিনুল হক ভাই বলছেন? জি বলেন। জি স্যার, আমি ফোন দিয়েছিলাম আপনাকে যে আমি একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি কম্পিউটার ল্যাব অপারেটর পদে। আচ্ছা, তো স্যার আমি যদি আমার ইন্ডেক্সটা ডিলিট না করি, সেক্ষেত্রে আমি যদি সুপারিশপ্রাপ্ত হই তাহলে আমার নতুন ইন্ডেক্স নিতে কোনো। এখন আপনি বলেন, আপনি কি স্কুল মাওসী অধিদপ্তরে আছেন না মাদ্রাসা না কারিগরিতে আছেন সেটা বলেন। আমি মাওসী। আচ্ছা, এখন আপনি যেখানে আবেদন করবেন সেটা মাওসীতেই করবেন, মানে কলেজে করবেন বা স্কুল কলেজে? জি, স্কুলে করতে চাচ্ছি। আচ্ছা, স্কুলে করতে চাচ্ছেন। এখন আমি আপনাকে বলি, আমি
ভাই স্কুল থেকে সমবায় মাদ্রাসায় আসবো না। আচ্ছা আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, দিনাজপুর থেকে সরকারি কলেজ থেকে পাশ করছে, আবেদন কপিতে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দিনাজপুর সরকারি কলেজ দিয়েছি, কোনো সমস্যা নাই, আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা আমি এখন আপনার প্রশ্নটাতে আসি ভাই। এই সমস্যাটা আগে হতো না, এখন হবে। আমি যদি ইএফটি না চালু হইতো আমি আপনার 5টা ইন্ডেক্স করে দিতে পারতাম, যদি ইএফটি না চালু হইতো। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। যখন ইএফটি হতো না, যেমন আমার কাছে পরামর্শ নিছিল এক প্রতিষ্ঠান থেকে, উনি ইন্ডেক্স ডিলিট করবে না, ওনার রিজাইনও নিবে না। ধরেন দক্ষিণবঙ্গ হয়ে গেছে, উনি এবার আবেদন করবে। আমি ওনাকে বলছি আপনি রিজাইন আপনি খামে করে আপনি পাঠাই দেন ডাকযোগে, আপনি আসেন, আপনার আমি এমপিও করে দিচ্ছি। উনি এমপিও রেখে দেখ ওখানে। আগে এরকমটা হয়েছিল, এখন হবে না। কেন হবে না আমি যদি এই কথাটা একটু বলি। বর্তমান যে ইএফটি চালু করছে, এখানে যে এনআইডি নাম্বার আছে, আপনারা জানেন যে একাধিক ইন্ডেক্সধারীগুলো শনাক্ত করতে পারলো ইএফটিতে। আপনার যেহেতু এনআইডি একটা, এনআইডি দিয়ে আপনার তো ইএফটি মনে হয় বেতন হয়ে গেছে, তাই না? জি স্যার, ইএফটিতে বেতন হয়েছে। আমি যদি সংক্ষেপে উত্তর দেই, আপনাকে মাস্ট বি ইন্ডেক্স ডিলিট করতে হবে। এখন কথা হচ্ছে, এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ইন্ডেক্স ডিলিট করি নাই, তাহলে কি আমি আবেদন করতে পারবো না? আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। আপনি যদি স্কুলে আপনি আবেদন করেন, সেক্ষেত্রে তো বকেয়া আছে স্কুলে, আপনি স্কুলে যোগদান করেন, যোগদানের পর এমপিও আবেদন করবেন না। এরপরে আপনি যতদিন না পর্যন্ত আপনার ওই আগের প্রতিষ্ঠান থেকে ইন্ডেক্সটা ডিলিট হয়ে গেছে, তার আগে পর্যন্ত আপনি এমপি আবেদন করবেন না। এবং আরেকটা বিষয়, আপনি একটা জিনিস ইলিগেল করবেন না। ইলিগেল কি? আপনি ধরেন 1 অক্টোবর যোগদান করবেন, মিনিমাম তার একদিন আগে আপনি রিজাইন দিবেন। অর্থাৎ একই দিনে আপনি একই সাথে 2 জায়গায় কর্মরত থাকবেন না। এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট, এটা ইলিগেল হবে যদি আপনি থাকেন। এছাড়া আপনার বেতন যদি 1 বছর পরেও হয়, ওই ডিলিট করতে আপনি 1 বছরের বকেয়া পাবেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি যদি আমার কথা ক্লিয়ার বুঝতে পারেন আমাকে একটু বলবেন। আপনি ক্লিয়ার বুঝছি আমি, কিন্তু তাহলে যদি মাদ্রাসায় দিই স্যার, মানে কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান, মাদ্রাসাতে যদি আবেদন করে, সেক্ষেত্রে ইন্ডেক্স এটা যদি থাকে তাহলে অসুবিধা নাই? না, এখন পর্যন্ত আজকে পর্যন্ত আপনাকে রিটেক করতে পারবে না। এখন যদি ওনারা বলে যে মাদ্রাসা আমরা সবগুলো একসাথে চেক করব, সেক্ষেত্রে ওই যে অনেকগুলো আসছে না যে একাধিক ইন্ডেক্স, ভুয়া শিক্ষক, তো সেই তালিকায় আপনি পড়ে যেতে পারেন। তো আমার মনে হয় আপনি কোনো ঝামেলায় যাওয়ার দরকার নাই। আপনি ইন্ডেক্সটা ডিলিট করবেন। আপনার যেদিন দেখবেন আপনার চাকরি হয়েছে, আপনি নিয়োগপত্র নেবেন প্রতিষ্ঠান থেকে, যেদিন যোগদান করতে যাবেন তার আগের দিনে অবশ্যই রিজাইন করে যাবেন, তার আগে চাকরি ছাড়বেন না। আমার কথা কি বুঝতে পারছেন? এবং এরপরে আপনি ইন্ডেক্স, যেমন আমার কথা বলি ভাই, আমি নিজের কথা বলি, আমি যেদিন কলেজে জয়েন করছি তার আগের দিনে আমি স্কুলে মানে মানে কি বলবো, মানে রিজাইন দিছি আমি তার আগের দিনে। আমার প্রতিষ্ঠানের 3 জনের এমপিও হয়েছে প্রথমে, কিন্তু আমি এমপিও করিনি। আমি কিন্তু এমপিও করতে পারতাম, কারণ আমি এটা অনেক ভালো জানি। তারপরে আমি ইনলিগেল পথে যাইনি। আমি 2 মাস ধরে যোগদানের 2 মাস ধরে আগের প্রতিষ্ঠানে ইন্ডেক্স ডিলিট করছি স্কুলের, তারপরের বারে আমি কলেজে ইন্ডেক্স করছি। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, আমরা আসলে আরো প্রশ্ন নিব। আচ্ছা, এরপরে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি মৌলভীবাজার থেকে বলছি, 18তম বাইপাসে পাস করেছি। আলহামদুলিল্লাহ। 2টা কোশ্চেন। জি জি বলেন। আমার আগে যখন অ্যাপ্লিকেশন করি তখন স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দুটোই আমার হাজবেন্ডের বাসার ঠিকানা দিয়েছিলাম। আচ্ছা, একই জেলা তবে অন্য উপজেলা, কিন্তু আমার এনআইডি কার্ড এখনো আমার বাবার বাড়ির ঠিকানায় রয়ে গেছে। আমার কি ঠিকানাটা পরিবর্তন করতে হবে? আচ্ছা, আমি আরেকবার আসলে তাড়াহুড়ো করছিলাম। আপনি যখন আবেদন করছিলেন, আপনি স্থায়ী এবং বর্তমান 2টা ঠিকানা আপনার স্বামীর ঠিকানায় দিয়েছিলেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা একটা আসলে আপনি এটা ভুল হয়ে গেছে আপনার শুরুতেই তো। আর এখন আপনি আচ্ছা, ওইটা তার মানে আপনার স্বামীর ঠিকানায় আপনার এনআইডি কার্ড, কিন্তু আপনার এনআইডি কার্ডে আপনার বর্তমান বাবার বাসার ঠিকানা আছে, এই তো? হ্যাঁ, আমি এখনো এনআইডি কার্ডটা চেঞ্জ করিনি। আচ্ছা, আমার মনে হয় যে এনআইডি কার্ডে ঠিকানা পরিবর্তন করা খুব একটা সহজ নয়, আমার যেটা মনে হয়। আমি এনআইডি কার্ডে এখন পর্যন্ত অসংখ্য নাম পরিবর্তন করছি, সবে পরিবর্তন করছি। ঠিকানা পরিবর্তন একজন করছিলেন, এইটা আমার এই মুহূর্তে আমি ক্লিয়ার কনসেপ্ট আপনাকে দিতে পারছি না। তবে
আপনাকে অবশ্যই আমার কি পরিবর্তন করাটা জরুরি, মানে আচ্ছা হ্যাঁ, আপনি যদি বদলি চান তাহলে আপনার এনটিএসসি সনদ, আপনার এনআইডি, ভবিষ্যতে যদি আপনি বদলি চান সবগুলো আপনাকে এক থাকতে হবে। আপনার এনআইডির সনদের ঠিকানা এবং এনটিএসসি এর সনদের ঠিকানা এক রাখতে হবে আপনাকে। সে আপনি দুইটাই বাবার বাড়ি করেন, সে আপনি দুইটাই স্বামীর বাড়ি করেন, যা করেন না কেন, এটা এখন আপনাকে এইভাবে করতে হবে। তবে ঠিকানা পরিবর্তন করা যায় এনআইডি কার্ডেও, এই হচ্ছে বিষয়। তবে আমি নিজ হাতে শুধু ওই জিনিসটা করি নাই, আমাকে কাজটা দিছিল কিন্তু আমি ব্যস্ততার কারণে কাজটা নেই নাই, আর একজন করছেন, আমি ওনার থেকে শুনলে অথবা ডিটেলস আরো জানাইতে পারবো আপনি কত ইজিলি আপনি এটা পরিবর্তন করতে পারবেন। আপনি মনে হয় বুঝতে পারছেন? এখন গণবিজ্ঞপ্তির আগে কি আমি মানে এটা পরিবর্তন করতেই হবে? আচ্ছা, গণবিজ্ঞপ্তির আগে আপনি চেষ্টা করেন, আপনি যদি না পারেন সমস্যা নেই, সেক্ষেত্রে যদি কোনো জটিলতা পড়ে তাহলে আপনি এনটিএসসি এর তখন সনদের ঠিকানাটা পরিবর্তন করবেন। তবে চেষ্টা করেন এনআইডিটা পরিবর্তন করার। সনদের ঠিকানা পরিবর্তন করতে গেলে তখন ওনারা বলবে যে আপনি এটা কেন করলেন, একদম পুরো ঠিকানা কেন এভাবে ভিন্ন দিলেন। তত জটিলতা আমরা যাব না, আপনি এনআইডিটা সংশোধনের চেষ্টা করেন, এই হচ্ছে বিষয়। জি জি বলেন। আমার হাজবেন্ডের বাসার পাশে স্কুল আছে, আমি মানে লক্ষ্য করে দেখেছি ওটাতে ব্যবসায় শিক্ষা খালি আছে। তো ওখানে নবম এবং দশম শ্রেণীর 5টা 4টা এরকম স্টুডেন্ট কমার্সের। তো এখানে কি আমার মানে আচ্ছা, আপনার কি কলেজ পর্যায়ে না স্কুল পর্যায়ে? স্কুল পর্যায়ে। আচ্ছা, স্কুল পর্যায়ে আসলে বেতন হয়ে যায়, যদিও বা এগুলো বলা হয় বেতন এমপিও একবার হইলে, প্রতিষ্ঠান একদম পুরো এমপিও বন্ধ না হইলে বেতনের যে সমস্যা হয় না। আপনার কোন অঞ্চলে এখন সেটা বলেন? জি, আমি আপনার বিভাগ কি? আপনার বিভাগ কি? যে জায়গায় প্রতিষ্ঠান দিবেন সেটা বিভাগ? সিলেট বিভাগ। কোনো বিভাগের ডিডি স্যাররা একটু ঝামেলা করে, তবে আমার মনে হয় যে সমস্যা হবে না, একটু কষ্ট হবে বেতনে, বেতন হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা এই মুহূর্তে একটু মানে কমেন্ট দেখবো। নিশিত হাসান স্যার, 18তম নিবন্ধনে আবেদন করার সময় আমার বিএসসি রেজাল্টের ভুল হয়েছিল, এমপিওতে কি সমস্যা হবে? না, এমপিওতে সমস্যা হবে না। আমি আর একটা কথা বলি নাই, রেজাল্ট ভুল হয়েছে সমস্যা নেই, আবেদন দেওয়ার দরকার নেই, কিছু দরকার নেই। আপনি আপনার রেজাল্ট, ফাইনাল রেজাল্ট প্রকাশের একদিন আগে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি ইলিগাল, এটা ভুল নয়, এটা আপনি অনৈতিক কাজ করছেন, এটা ভুল নয়। আর যদি আপনি এটা ভুল করছেন, রেজাল্ট এটা 3.1 জায়গায় 2 হয়ে গেছে, এটা ভুল, এটা নিয়ে সমস্যা নেই। ভুল হলে সমস্যা নাই, ইলিগেল তথ্য দিলে সমস্যা, এই হচ্ছে বিষয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা লাইভ সেশনটা এখনই শেষ করব, আমরা যেহেতু নামাজের সময় আজকে। আসলে আমি খুব চেষ্টা করছিলাম যে আসলে এইটা এরকম একটা প্ল্যাটফর্ম মানে এটা করানোর চেষ্টা করছিলাম, যে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আচ্ছা, যিনি বলবেন একটু কথা বলেন, আরেকজন আমরা প্রশ্ন নিব একটু। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে সবুজ, আমি খুলনা থেকে বলছিলাম। জি, আমার হচ্ছে ব্লাড গ্রুপ পজিটিভ, কিন্তু আমার এনআইডিতে বি পজিটিভ আর কি। এখন এইটা কি কোনো প্রবলেম? না, কোনো প্রকার সমস্যা নাই, এটার সাথে এই ব্লাড গ্রুপের সাথে আপনার এনটিএসসি চাকরির কোনো সম্পর্ক নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা নেক্সট একটু শুনবো। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে আমি একটা স্কুলে কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে কর্মরত আছি। এখন কি আমি গণবিজ্ঞপ্তি অ্যাপ্লাই করলে কোনো সমস্যা? না, কোনো প্রকার সমস্যা নাই, এটা সমপদ নয়, আপনি আবেদন অবশ্যই করতে পারবেন। সমপদে আবেদন করা যাবে না ইন্ডেক্সারিদের, সমপদ ছাড়া আপনি আবেদন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। তবে আপনি যেদিন নিয়োগপত্র হাতে পাবেন, যেদিন যোগদান করতে যাবেন তার আগের দিনে আপনি আগের প্রতিষ্ঠানে আপনি রিজাইন দিবেন এবং তারপরে ইন্ডেক্স ডিলিট করার পরে নতুন প্রতিষ্ঠানে আপনি ইন্ডেক্সের আবেদন করবেন, এই এতটুকু। পরে বকে এত পাবেন, তোর স্কুল কলেজ হয়। আচ্ছা, এরপরে আর কোনো যদি প্রশ্ন থাকে? আচ্ছা, গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় সিগনেচার কোনটা দেবো? সিগনেচার নিয়ে কোনো সমস্যা নাই, চেষ্টা করেন যেটাতে আবেদন করছেন সেটা দিয়ে দেওয়ার জন্য। রমজান আলী প্রশ্ন করছেন, আমাদের ফেসবুকে কমেন্ট করছেন। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু দেখাই আমি আসলে কি কি নিয়ে বসছি। আমি অনেক তথ্য নিয়ে বসছি, আমি কিন্তু এখানে আজকে অনেকগুলো ফাইল নিয়ে বসছি আপনাদের সামনে। যেমন আমার সাথে এই মুহূর্তে এমপিও নীতিমালা আছে, আমার সাথে এমপিও নীতিমালা আছে, 64টি জেলার সকল বিষয়ে শূন্যপদের তালিকা আমার সামনে আছে, ভাইভাতে কোন বিষয়ে কতজন পাস করছেন সেটা আমার সামনে আছে, গণবিজ্ঞপ্তিতে আবেদনের কোন ধাপে আপনি কিভাবে আবেদন করবেন সব কিন্তু আমার সামনে আছে। তো এই জন্য আপনি এই লাইভ সেশনগুলোতে এরপরে শুধু প্রশ্ন নয়, আমি আপনার এখনও তো মেরিট পজিশন আসে নাই, মেরিট পজিশন আসার আগে আমি আপনাকে আপনার 40টা আবেদনের সাজাই দিব এবং মেরিট পজিশন
আসার পরে আমি আপনাকে দেখাই দিব কোথায় আপনার জব হবে না হবে, ইনশাল্লাহ আমি এটা ভালো বলতে পারবো। এবং আরেকটা বিষয় যে কার জেনারেলে আপনারা জানেন না যে কারিগরিতে কার কোথায় আবেদন করতে পারবে, সেই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু বসছি এখানে। আমি আপনাকে বলে দিব সনদ পাওয়ার আগেই বলে দিব আপনাকে যে আপনি স্কুলে আবেদন করতে পারবেন না মাদ্রাসায় না টেকনিক্যালে কোথায় আবেদন করতে পারবেন, এবং আমি আপনাকে দেখাবো এটা। আপনাকে স্ক্রিন দেখতে পাচ্ছেন যারা গুগল মিটে আছেন? আচ্ছা একটু কথা বলবেন যারা গুগল মিটে আছেন। আচ্ছা দেখেন স্ক্রিনে কিন্তু আমি 18তম আবেদনের কিন্তু আমি নিয়ে বসছি, কিন্তু 18তম সার্কুলার নিয়ে বসছি, আমি এমপিও নীতিমালা নিয়ে বসছি, আমি কিন্তু সব নিয়ে বসছি, চয়েস লিস্ট নিয়ে বসছি, আমি সবে নিয়ে বসছি এখানে। আপনার কি প্রয়োজন ইনশাল্লাহ আমি আপনাকে ইনস্ট্যান্ট এখানে, যেহেতু আমি আসলে কমেন্টের উত্তর এভাবে দেওয়া যায় না অনেকগুলা, তো এই জন্য আমি এই লাইভ সেশনটা চালানোর চেষ্টা করছি যাতে আমি আপনাকে সবগুলো দেখাইতে পারি। আশা করি আপনারা উপকৃত হবেন। যারা আছেন আপনার প্রতি রিকোয়েস্ট, যতজন লাইভটা দেখবেন, যদি এটা যদি ভিউ মানে যদি 2000 জন যদি দেখেন 2000 জনে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আপনারা আমি যেটা মানে বারবার বলতেছি, আর একটা জিনিস নিয়ে আসছি দেখেন, এই যে আপনাদের জন্য যেটা আপনাকে কেউ দিবে না, এই যে দেখেন এমপি আবেদনের 33টা ডকুমেন্ট আছে আমার এখানে। আমি অসংখ্য এমপি আবেদনের সব ডকুমেন্ট আমার কাছে আছে। আমি বলছিলাম যে এবারের এমপিও আবেদন আপনি নিজে করবেন। আপনারা যদি রবি এডুকেশনের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাকে আমি এমপিও আবেদন A to Z যা ওয়ার্ড ফাইল লাগে, আপনি নিয়োগপত্রের জন্য ওয়ার্ড ফাইল, যোগদানপত্রের জন্য ওয়ার্ড ফাইল কি লাগে আপনার, আপনি সব এখান থেকে নিতে পারবেন। এবং এমপিও আবেদন আপনাকে আমি দেখাই দিব, কারণ এমপিও আবেদন অনেকে ভুল করে। যদি আপনার এমপিও আবেদনে ম্যাক্সিমাম ভুল করে থাকে, প্রথমবার আপনি যদি সাহস নাও পান, অন্তত আবেদন করাটার সময় আপনি দেখতে পারবেন যে উনি কোনো ভুল করতেছে কিনা, যিনি আবেদন করতেছে, এই জন্য অন্ত অভিজ্ঞ হন। পরের আবেদন করলে মানুষের আপনি করে দেন। যেমন আমার নিজের আবেদন আমি প্রথমবার নিজে করি নাই, ফাইলটা রিজেক্ট হয়েছিল, সে রাগ করে আবেদন করছিলাম, মানে ভালো হয়েছে, অভিজ্ঞতা হয়ে গেছে অনেক হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ। তো এই আর কি, আমরা 2 মিনিটে শেষ করবো, জাস্ট একটাই আমরা শেষ করবো আজকের আমাদের সেশনটা শেষ করব। তো এটা আমাদের কিন্তু সেশন 1। তো এরপরে আপনাদের, তবে আমি আসলে এখানে বসছি কেন, আমার একটা মানে সাহস আছে যে আমি আপনাদের কি বলবো, আমি একটু স্ক্রিন স্টপ করে দিলাম শেয়ারটা। আমার যে সাহসটা আছে সেটা হচ্ছে আমি হিউজ পরিমাণে তথ্য আপনাকে দিতে পারবো। আপনি যে কোনো ধরনের প্রশ্ন করলে মনে হয় যে আমি সহজে ঠেকে যাব না, আপনাকে আমি প্রশ্নের উত্তর দিতেই পারবো, কারণ আমি বিভিন্ন ধরনের কাজ করছি এসব বিষয়ে। তো আর কারো যদি প্রশ্ন থাকে 2-1 মিনিটে বলবেন, আমরা প্রশ্ন এই মুহূর্তে 1টার মধ্যে শেষ করে দিব। আর 1-1.5 মিনিট সময় আছে যারা আমাদের লাইভ সেশনে মানে গুগল মিটে যুক্ত আছেন, একটু বলবেন কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? হ্যাঁ জি বলেন। স্কুলে হচ্ছে এই মাধ্যমিক বিদ্যালয়ে কাম্য শিক্ষার্থীর সংখ্যা প্রতি শ্রেণীতে কত, আর কাম্য পরীক্ষার্থীর সংখ্যা? আচ্ছা, কাম্য শিক্ষার্থীর সংখ্যা অনেকে অনেক ফেসবুক গ্রুপে পোস্ট দিল, আমি কিন্তু এখন পর্যন্ত দেইনি, আপনারা জেনে থাকবেন। তো কাম্য শিক্ষার্থী এটা আসলে ওইভাবে এমপিও লেখা থাকলেও ওইভাবে হয় না। আপনি এমপিও মাদ্রাসার যে এমপিও নীতিমালা আছে, আজকে সময় স্বল্পতার কারণে আমি দেখাইতে পারছি না, আমি নীতিমালা আমার কাছে আছে। আপনি কারো থেকে কোনো কথা না শুনে আপনি নিজে একটু অভিজ্ঞ হওয়ার চেষ্টা করেন, এমপিও নীতিমালাটা পড়ার চেষ্টা করেন, একদম ক্লিয়ারলি সব দেয়া আছে ওখানে। মানে কাম্য যে নীতিমালাতে যে কাম্য শিক্ষার্থীর সংখ্যা, আমার উপজেলাতে যে সকল স্কুল ফাঁকা আছে এবং মাদ্রাসা, স্কুল ফাঁকা আছে 9টা, মাদ্রাসা ফাঁকা আছে প্রায় 28টায়, কোনটাতে কাম্য শিক্ষার্থীর সংখ্যা থাকে না। সমস্যা নাই, সব কটাতেই বেতন হবে, চিন্তার কিছু নেই। এই কম বেশি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, বেতন হবে ভাই। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, আরো ভালো হবে। ওই প্রতিষ্ঠানে এর আগে কারা জয়েন করছেন প্রতিষ্ঠানগুলোতে, তাদের বেতন কিভাবে হলো, আপনি এটা অ্যানালাইসিস করেন, আপনার সব থেকে বেটার হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর কেউ যদি কোনো কথা বলেন, 1টা বেজে গেছে, আমরা আজকে সেশনটা শেষ করি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জি বলেন। আপনারা যদি পারেন, আপনারা এরপরে যারা বসবেন ক্যামেরা নিয়ে সুন্দর হয়ে বসবেন, যাতে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন সবাই যাতে আপনাদের দেখতে পান। আপনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু যারা ফেসবুক লাইভ আছে তারা কিন্তু আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছে, যেহেতু আমি ক্যামেরা এখানে একটা করতেছি। আচ্ছা জি বলেন। আচ্ছা এখন বলতে পারেন। হ্যালো স্যার। জি বলেন।
আচ্ছা আমি বলতেছিলাম যে আমার বাড়ি তো রাজশাহীতে, এখন আমি ধরেন যে 40টা স্কুল চয়েস করলাম সারা দেশব্যাপী, আচ্ছা যেগুলো আমার কাছে ভালো লাগে, অবশ্যই এই ক্ষেত্রে আমার পড়াটা কি ঠিক হবে নাকি বোকামি হবে? অবশ্যই, কেন ঠিক হবে না। আচ্ছা চয়েস সাজার বিষয়টা যেহেতু আজকে আমাদের সেশনে আসে না, এখন পর্যন্ত প্রথম প্রশ্ন সময়ও নেই, আমি বিভিন্ন ধরনের চয়েস এখানে সাজাই দেখাবো। চয়েস ডিপেন্ড করবে প্রথম আপনার প্রায়োরিটির উপর, যে আপনি কোথায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি শহরে হলে আপনার জন্য ভালো, না আপনি শহরে থাকতে পারেন না, আপনার গ্রামে হলে ভালো, গ্রামে অন্যান্য ধরনের কাজবাজ করবেন, ব্যবসা বাণিজ্য আছে। প্রথম এটা নির্ভর করবে আপনার উপরে। শুধু আপনার উপর নির্ভর করলেই হবে না, তো না আমি ঢাকা শহরে চাকরি করতে চাই, কিন্তু আমার ঢাকা শহরে খুব ভালো, কিন্তু আমার তো সেই অনুযায়ী এবার মেরিট লাগবে, আমাদের মেরিট শুরুর দিক থেকে ঢাকা শহর পাবো। এজন্য আপনার মেরিট পজিশন, সাবজেক্ট, শূন্যপদ কতটুকু আছে, আপনার ইচ্ছা কোথায় থাকার, সবগুলো মিলে হবে এই 40টা চয়েস। এবং প্রথম চয়েস দিতে হবে চিন্তা ভাবনা করে, কারণ ধরেন আপনি 10 নম্বরে চয়েস দিয়েছেন, সেটা আপনার কম পছন্দ, কিন্তু 20 নম্বরে দিয়েছেন বেশি পছন্দ, আপনার তো 10-এ সিলেক্ট করলে আপনি তো 20-এ যাবেন না, তাহলে আপনার কম পছন্দটাই আপনার সিলেক্ট হয়ে যাবে, আর সুযোগ হবে না। এজন্য যেটা সব থেকে ভালো সেটা আগে দিতে হবে, সব দিক থেকে ভালো, আপনার দিক থেকে ভালো, প্রতিষ্ঠান ভালো, সেটা আগে দিতে হবে, এসব বিষয়। আচ্ছা আমরা একটু ফেসবুকে একটা প্রশ্ন নিব, রমজান আলী কীভাবে গুগল মিটে যুক্ত হবো, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনি একটু ইউটিউবে দেখে দেন যে কীভাবে গুগল মিটে যুক্ত হতে হয়। আচ্ছা কলেজ হাই স্কুল দুইটাই টিকেছি, চয়েস কোনটাতে দিব? অবশ্যই দুইটাতেই দিবেন, কলেজেও 40টা চয়েস দিবেন, হাই স্কুলেও দিবেন। যদি কলেজে আপনি সিলেক্ট হন তাহলে স্কুলে সিলেক্ট করবে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ধরেন কলেজ 40টা চয়েস দিলেন, 20টা দিলেন নিজের এলাকায়, শেষের কয়েকটা দিলেন একদম বান্দরবনে, কিন্তু আপনি জানেন যে ওখানে হলে আমি চাকরি করবো না, তাহলে আপনার বান্দরবনে সিলেক্ট করবে, স্কুলে চাকরি দেওয়ার হবে না। আমার কথা মনে হয় বুঝতে পারছেন? এজন্য যদি দুইটাই দেন আরও সতর্ক হতে হবে, যে আমি কলেজ এই 20টার কলেজের বাইরে হলে আমি তো চাকরি করবো না বা যাইতে পারবো না, তাহলে আপনি 20টা আবেদন দেন, 40টা দেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই, এবং স্কুলগুলো দেন বাড়ির কাছে। মনে হয় বুঝতে পারছেন? আচ্ছা আর কোনোভাবে আমি রাখতে পারবো না, যেহেতু নামাজের সময় অনেকে যাইতে হবে। তো সকলে ভালো থাকবেন, আপনারা যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।